বৃষ্টি এবং শীতের মধ্যে আপনারা যারা এখানে বসে আছেন মুরব্বিয়ানগণ, আমি কৃতজ্ঞ এবং আপনাদের কাছে ঋণী যে আজকে এতক্ষণ পর্যন্ত আপনারা বসে আমার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং যারা হিন্দু ভাই আছেন তাদেরকে আদাব, এবং মা বোনেরা যারা শুনছেন তাদের সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি। আজকের এই মত বিনিময় সভার আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের এই গোলাপগঞ্জের একজন প্রবীণ বিএনপি নেতা, এই এলাকারই সন্তান উনি। এই বয়সে যিনি আমাদের দলের জন্য তথা মানুষের জন্য কাজ করতে ভালোবাসেন, জনসভার একজন উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের শাস্তা ভাই, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, আমাদের মুরব্বী এবং আমাদের অভিভাবক, আজকের সভার সভাপতি। উপস্থিত এখানে আছেন আমাদের মুরব্বিয়ানগণ, বিশেষ করে আতা ভাই, আমাদের ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি। উনিও এই বয়সেই দলের জন্য মানুষের জন্য কাজ করতে ভালোবাসেন এবং প্রতিনিয়ত উনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, উন্নয়নের কাজ করছেন। আতা ভাই আমাদের প্রিয় বড় ভাই, আমাদের ভাই যারা আতা ভাই, আতাউর রহমান আতা ভাই। উপস্থিত আমাদের কামাল উদ্দিন বেলাল সাহেব, এই বণিক সমিতির সভাপতি, সফল ব্যবসায়ী এবং বিএনপির নেতা। আমাদের দৌলা মেম্বার ডান দিকে, কারার নির্যাতিত নেতা, বিগত 7 জানুয়ারি নির্বাচনে যাকে অ্যারেস্ট করে নিয়ে 3 মাসের মতো কারাবদ্ধ ছিল, আমাদের নির্বাচিত ইউপি মেম্বার দৌলা। ইশাক আমাদের এক প্রিয় ছোট ভাই, এলাকার না হলে এলাকার সাথে যার আত্মার সম্পর্ক, কারা নির্যাতিত একজন যুব নেতা, ছেলের জেলা যুব দলের ভাইস প্রেসিডেন্ট, সহসভাপতি, মহানগর যুব দলের সহসভাপতি, সহসম্পাদক, যুগ্ম সম্পাদক, এবং বিগত 7 জানুয়ারি নির্বাচনে যে 3 মাস এর মতো কারা নির্যাতিত হয়েছিল, আন্দোলন সংগ্রামে পরীক্ষিত মুখ আমাদের ইশাক। এদিকে আমাদের বেলাল, এই যার বাড়ির সামনে এখানে আমরা এই প্রোগ্রামটি করছি, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং আমাদের অত্যন্ত ত্যাগী এবং পরীক্ষিত নেতা বেলাল উপস্থিত আছেন। আমার বাম দিকে উপস্থিত আছেন এনামুল হক লিটন, আমার প্রিয় এক ছোট ভাই, যুক্তরাজ্য বিএনপি নেতা এবং কেন্দ্রীয় যুব দলের সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক। ছাত্র রাজনীতি থেকে জীবনে একসাথে অনেক আন্দোলন সংগ্রাম চড়াই উতরাই পাড়ি দিয়েছি আমরা। আজকে এখানে আমরা খুব শখ করে সে এসেছে, আমি বলেছি আসার জন্য এবং সে চলে এসেছে। আমাদের গোলাপগঞ্জের কৃতি সন্তান, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এসে আমাদের সবাইকে আরো অনুপ্রেরণা দান করেছে এনামুল হক লিটন। উপস্থিত আমাদের নজরুল, ছাত্র রাজনীতি থেকে এখন বিএনপি রাজনীতি, অত্যন্ত পরিশ্রমী এবং নেতা, একজন আমার প্রিয় এক ছোট ভাই, অত্যন্ত পরীক্ষিত, দীর্ঘদিনের পরীক্ষিত একজন নেতা, আপনাদেরই পরিচিত মুখ নজরুল ইসলাম এখানে উপস্থিত আছেন। সাইফুল আমার আরেক প্রিয় ছোট ভাই, যে ছোটবেলা থেকে আমাদের সাথে রাজনীতিও করেছে, এখন ব্যবসায়িকভাবে সফল। সাইফুল এখানে উপস্থিত আছেন। আমাদের তো বেলাল, সেলিম আহমদ বেলাল, এই এতিমগঞ্জ বাণিক সমিতির সাধারণ সম্পাদক, সভাপতি, সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি রাজনৈতিক বক্তব্য অনেকে রেখেছেন, আমি রাজনৈতিক বক্তব্য বেশি রাখবো না। আমি আমার বক্তব্যের শুরুতেই প্রথমে স্মরণ করছি এই গোলাপগঞ্জেই বিগত 4 আগস্ট এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং পুলিশ বাহিনী মিলে আমাদের যে 7 জন ভাইকে শহীদ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি 7 জানুয়ারির নির্বাচনের আগে 31 অক্টোবর এই গোলাপগঞ্জের আরেকটা ভাই আমাদের যুবদলের নেতা শহীদ হয়েছে, দিলু আহমদ জিলু, তার রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে বিগত 16 বছর যাবৎ যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাত দান করেন, এবং যারা অসুস্থ অবস্থায় আছেন, আহত অবস্থায় আছেন, পঙ্গু অবস্থায় আছেন, তারা যেন সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসে। আসলে আহতর মাঝে আমি নিজেও একজন আহত একজন মানুষ। আমি 4 আগস্ট আমরা নিজেও গুলিবিদ্ধ হয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে আমাকে রক্ষা করেছেন। এইভাবে অনেকে আহত হয়েছেন, এখনো অনেকে বেড থেকে উঠতে পারেন নাই। আমাদের এই গোলাপগঞ্জেরই একটা সন্তান তান্না, আমাদের এক প্রিয় ছোট ভাই, অনেক আছে, আমি দেখেছি আমাদের 5 মাইলে, সে এখনো বেডে, এখনো ভালোভাবে উঠতে দাঁড়াতে পারে নাই। তো এইভাবে অনেকেই আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থতা দান করুন। আমরা এখানে এসেছি আজকে শীতের রাতে 2টা ব্যাপার, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা এলাকার উন্নয়ন, পাশাপাশি আমাদের দলীয় একটা উঠান বৈঠকের মতো।
আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে ইতিমধ্যে অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন, অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিত্ব, উনি ওনার বক্তব্য বলে গেছেন। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের দাবি দেওয়া, আমাদের কামালউদ্দিন বেলাল সুন্দর ভাষায় প্রশ্ন করেছেন, উনি উত্তর দিয়েছেন। আমিও চেষ্টা করেছি আপনাদেরকে সেটা সহযোগিতা করতে। আমরা আমাদের এই যে 5ই আগস্টের পরিবর্তনের পর সারা দেশে একটা অস্থিতিশীল অবস্থা। অন্তর্বর্তী সরকার আমরা সমর্থন করছি, এই সরকার দেশ চালাচ্ছে, এখনো ভালোভাবে সেই প্রশাসনকে সঠিকভাবে নিয়ে আসতে পারে না। ফ্যাসিস্ট সরকার পুলিশ বাহিনীর মনোবলটা একেবারে ভেঙে দিয়ে দিয়েছে। 5ই আগস্টের পরে যখন গোলাপগঞ্জে কোনো ওসি আসতে চায় না, প্রায় 1 সপ্তাহ গেছে, তারপরে আমি তখন প্রশাসনের পক্ষ থেকে একজন পুলিশ ছাড়া তো রাষ্ট্র চলবে না, একজন খুব অনেক কষ্ট করে খুঁজে বের করে আমি ওনাকে সেখানে মীর নাসির উদ্দিন সাহেব ওসি সাহেব ছিলেন, প্রায় 1 সপ্তাহ পরে গিয়া সেখানে বসে, তাও আমরা নিজেরা এলাকার মানুষের সহযোগিতাতে উনি বসেছেন। কারণ এই থানা থেকেই আমাদের মায়েরা গুলি হয়েছিল, তার জন্য পুলিশ নিজেরাও ভয় পেয়ে গিয়েছিল, শহীদ হয়েছেন আমাদের ভাইরা। যার জন্য আমরা বসার পর উনি কিছু কাজ করার পরে কিছুদিন পরে উনাকে প্রশাসন থেকে বদলি করা হয়েছে। পরবর্তীতে উনি এসেছেন, উনি এসেও সেই জুড়াতালির অবস্থান দিয়ে চলা শুরু করেছেন। এখন মোটামুটি একটা অবস্থানে চলে আসছে সমস্ত পুলিশ প্রশাসন। আস্তে আস্তে সেটা গতিশীল হবে, আমাদেরকে ধৈর্য হারালে চলবে না। মুদ্রা কথা হচ্ছে আমাদের জনগণকে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন হই অনেক কিছু সম্ভব, আমরা যদি অসচেতন হই সবকিছু প্রশাসনের হাতে ছেড়ে দেই, তাইলে কিন্তু সেটা হবে না। আজকে মাদকের যে ব্যাপারটা, এই সরকার, বিগত সরকার এই সমাজটাকে শুধু দেশের রাষ্ট্রীয় সম্পদটাকে ধ্বংস করে নাই, রাষ্ট্রকে ধ্বংস করে নাই, সমস্ত সমাজ ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গেছে। সত্যিকার অর্থে যারা বিগত সরকারের সাপোর্ট ছিলেন, এরা এখন নিজের পরিচয় দিতেও লজ্জাবোধ করে। তারা আগের সরকারের সাপোর্টার, ফ্যাসিস্টদের সমর্থক, তারা এখন বলতেও লজ্জা লাগে। কারণ কিভাবে কোন মুখে বলতে পারে না। এমনকি বিয়ে শাদীতেও সেটার এফেক্ট পড়েছে। জানি না আপনারা দেখেছেন কিনা, আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করছি আপনাদের। কারণ কি, তারা যে পরিমাণ আকাম কুকাম দুর্নীতি এবং ফ্যাসিস্ট কাজ করেছে, সেটার জন্য তারা নিজেরাই, তাদের কর্মীরাই অনেকেই এখনো অনুতপ্ত হয় নাই, আবার সারা লজ্জাবোধও করে। কারণ তারা এমন কোনো খারাপ কাজ নাই যেটা তারা করে নাই। আপনি বলছেন মাদক ব্যবসা বলেন, সন্ত্রাসী কার্যকলাপ বলেন, টাকা পাচার বলেন, আপনি জায়গা দখল বলেন, এখানে কোনো খারাপ কাজ নাই তারা করে নাই। সেই যে 18 বছর 17 বছর ধরে তাদের যে কীর্তিকলাপ, সেটাকে ব্রেক করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে কিছুটা সময়ের প্রয়োজন আছে। আপনারা সেটা অবশ্যই সেটা সময়টা দিবেন। আমি মনে করি বর্তমান অন্তর্বর্তী সরকার সেটা চেষ্টা করছে, যেহেতু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সেই সরকারকে সমর্থন করেছেন এবং আমাদের দল সমর্থন করেছে, আমরাও তাদেরকে সমর্থন জানাচ্ছি। কিন্তু তারপরেও আমাদের দাবি দেওয়াগুলো আমাদেরকে সোচ্চার থাকতে হবে। কারণ একটা কথা আছে না, যে বাচ্চারা কাঁদলে কিন্তু মায়ের দুধ খাওয়ায়। আপনি যদি কাঁদতে পারেন, বাচ্চারা কাঁদার পরে মাকে ডাইরেক্টলি দুধ দিয়ে দেবে না। বাচ্চা যখন কাঁদে তখন মা দুধ দেয়। এভাবেই আমরা জনগণ যদি সোচ্চার থাকি, সেটা অবশ্যই আমাদের কানে আসতে হবে। যেভাবে আমরা সোচ্চার হয়েছিলাম বিগত 15 বছর যাবৎ, বিএনপি এদেশের জনমত সংগঠিত করেছে, বিএনপি এদেশের মানুষকে ইউনাইটেড করেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ এক দফার দাবিতে অনড় হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। সেটার চূড়ান্ত পরিণতি হয়েছে জুলাই আগস্টের সেই বিপ্লবের মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে, যখন আমাদের সন্তানেরা, ছাত্ররা এসে আমাদের আন্দোলনের সাথে যোগদান করলো তাদের দাবি দেওয়া নিয়ে। সেটা তখন আমরা সেই এক দফার আন্দোলনে পরিণত করে এবং তারেক রহমানের দিক নির্দেশনায় আজকে আমরা এই গণঅভ্যুত্থানটি ঘটিয়েছি। এটার জন্য আমরা সেই যে আমরা কাঁদতে পেরেছিলাম, আমরা আমাদের দাবির জন্য সোচ্চার ছিলাম, রাজপথে ছিলাম, সেটার পরিণামই হয়েছে আমাদের সেই বিজয়। এই বিজয়টাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আমি একটা কথা বলতে চাই, উন্নয়ন এমন একটি ব্যাপার, উন্নয়ন কর্মকাণ্ড চালাতে হলে উন্নয়নকামী মানুষকে আপনার প্রয়োজন। আমাদের এই এলাকায়, এই অঞ্চলে গোলাপগঞ্জ বিয়ানীবাজার অত্যন্ত ঐতিহ্যবাহী একটা অঞ্চল। বাংলাদেশের রাজনীতিতে বলেন, বাংলাদেশের ইতিহাসে বলেন, অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব যারা বাংলাদেশকে পরিচালনা করেছেন, এই ধরনের ব্যক্তিত্ব এই মাটিতে জন্মেছেন, গোলাপগঞ্জে জন্মেছেন, বিয়ানীবাজারে জন্মেছেন। কিন্তু সত্যিকার অর্থে বিভিন্ন সময় বিভিন্ন জনপ্রতিনিধি এসেছেন,
অনেক ভালো মানুষ এসেছেন, অনেক ফ্যাসিস্টরাও এসেছেন, বিনা ভোটের এমপিরাও এসেছেন, ভোটের এমপিরাও এসেছেন। অনেকে ভালো কাজ করেছেন, অনেকে ফ্যাসিস্ট যারা আছেন, যেমন বিগত 15 বছর আসলে তাদের তো ভোটের মাধ্যমে নির্বাচিত হন নাই, মানুষের প্রতি তাদের সেই মায়া দরদটা নেই। কারণ তাদের তো ধারণা ছিল আমরা তো পরবর্তী নির্বাচনে ভারত নিয়ন্ত্রিত ইলেকশনের মাধ্যমে আমরা জিতে আসবো, আমাদের আর মানুষের কাছে যাওয়ার দরকার আছে নাকি। সেটা এই মাইন্ডসেট তারা সেটা করেছিল, যার জন্য তারা এলাকার উন্নয়নের কোনো কাজ করে নাই। সরকার থেকে যা বরাদ্দ আসে তাদের চাড়া চামুন্ডারা বাগবাটোরে খেয়ে ফেলতো, আর উনি বসে ঢাকায় বসে মোটামুটি উনার কাজগুলো চালিয়ে যেতেন। মানুষের কোনো প্রয়োজন নেই। তাইলে আপনাদের উন্নয়ন হবেটা কিভাবে, আপনাদের ড্রেনেজ হবে কিভাবে, রাস্তা হবে কিভাবে? কারণ উনি তো রাস্তার জন্য আসে নাই, এই গত সরকার তো রাস্তার জন্য আসে নাই, মানুষের কাজের জন্য কাজ আসে নাই, তারা এসেছে লুটপাট করতে। আপনারা চিন্তা করেন, 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে, 28 লক্ষ কোটি টাকা বিগত 15 বছরে পাচার করেছে। বাংলাদেশের অন্তত 10 বছরের বাজেট তারা চুরি করেছে। 10 বছর এই টাকা দিয়ে বাংলাদেশ চলতে পারত, সেই টাকা তারা চুরি করে দেশে নিয়ে গেছে। এই ধরনের লুটপাট তারা করেছে। সুতরাং তারা উন্নয়ন করবে কিভাবে? উন্নয়ন যা আসতো তারা সব খেয়ে ফেলতো, কাজ না করে বিল নিয়ে যেত, এটাই তাদের ধর্ম। সুতরাং ওদের কাছে আপনি আশা করে লাভ। তারপরে আরো কিছু আমাদের জনপ্রতিনিধিরা এসেছেন, ওইভাবে কাজের সুযোগও পান নাই, ওনারা কাজের মানুষ হন। কারণ কাজ করতে হলে কাজের মানুষ লাগে, কাজের জানা লাগে। আজকে মনে করেন আমাদের সিলেট সিটি কর্পোরেশন, আমাদের নেতা ছিলেন নাম সাইফুর রহমান, যিনি এখনো সাইফুর রহমান যতটুকু করেছেন আরো 100 বছর এই সিলেটের অঞ্চলের কোন নেতা এত কাজ করেন নাই এবং করতে পারবেনও না। বিগত 16 বছর যাবৎ মহিষ সাহেব ছিলেন অর্থমন্ত্রী, কি করেছেন? দেখানোর মতো কোনো কাজ করতে পারেন। আপনি বলেন সিলেটের যে কয়টা ব্রিজ আছে সবকিছুই বিএনপির মাধ্যমে হয়েছে, সাইফুর রহমানের মাধ্যমে হয়েছে, বেগম খালেদা জিয়ার মাধ্যমে হয়েছে। আপনি বলেন গোলাপগঞ্জ বিএনপির, চন্দ্রপুর সেতু বলেন, শেওলা সেতু বলেন, সব সেতুগুলোই কিন্তু আমাদের সময় করা। আওয়ামী লীগ কি করেছে? একটা কাজ করেছে, আপনারা বলতে পারেন? কে বলতে পারবেন না, কারণ তারা করে নাই। তারা সেটা করার মতো মানুষও না, সে কিভাবে করতে হয় সেটা তারা দরকারও নেই। তাদের প্রয়োজন শুধু খাবে আর খাবে। আমরা আমাদের নেতা সাইফুর রহমানের সাথে সাথে কাজ করতে শিখেছি, কিভাবে কাজ করতে হয়, উন্নয়ন কাজ। সিলেট সিটি কর্পোরেশন, এই জন্যই বললাম, সিলেট সিটি কর্পোরেশন একটা ছোট্ট একটা এলাকা ছিল, ছোট মোটো রাস্তাঘাট ছিল, কিন্তু সেই সাইফুর রহমানের আশীর্বাদ নিয়ে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটকে কিভাবে গড়ে তুলেছেন। উনি মেয়র ছিলেন দুইবার। এর আগে যখন সাইফুর রহমানের সময় উনি উন্নয়নের কর্তৃপক্ষের সদস্য ছিলেন, এই যে উন্নয়ন কমিটি যেটা, সেটার সদস্য ছিলেন। উনি কাজের মানুষ, কাজ করতে হলে কাজ জানতে হয়, মানুষের মধ্যে দরদ থাকতে হয়। বিএনপির যারা নেতৃবৃন্দ সবাই কাজের প্রতি আগ্রহী, মানুষের দাবির প্রতি আমরা আগ্রহী। আমরা চাই মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে। আমরা নিজের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে, সেটা আমরা চাই। আজকে এই যে গোলাপগঞ্জ বিএনপির আমরা অনেক দূর পিছিয়ে আছি। একজন সাংবাদিক বলেছিল, ভাই আপনাকে রিক্সা দিয়ে যদি কোনো চুপ বেঁধে কোনো এলাকায় যান, যে আপনি চুপ বেঁধেন আর আপনি এলাকায় রিক্সায় ঘুরতেছেন, তখন আপনি কিভাবে কোন এলাকায় যাবেন, আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনি কোন এলাকায় আছেন? উনি বলল যে আপনি যেখানে যাবেন যদি দেখেন যে রিক্সায় আপনার কোমরটা ভেঙে যাচ্ছে, বুঝবেন এই এলাকাটা হচ্ছে গোলাপগঞ্জ অথবা বিয়ানীবাজার। মানে একজন সাংবাদিকের বলতো, আমার কথা না ভাই, আমি পড়েছি পত্রিকাটা। মানে একজন সাংবাদিক সে দুঃখ করে সেটা বলেছিল। আসলে সঠিক, এই এলাকার রাস্তাঘাট বলেন, ডেভেলপমেন্ট বলেন, এইভাবে হওয়ার কথা ছিল না। এই এলাকায় অন্তত আরো 3টা সেতু হওয়ার কথা ছিল। আমাদের বাদেশ্বর মিরগঞ্জের সেতু হওয়ার কথা ছিল, গোলাপগঞ্জ বাগার সেতু হওয়ার কথা ছিল, আপনার গোবিন্দ শ্রী যে রাস্তাটা আছে দিলগ্রামের মধ্যে বিয়ানীবাজার অঞ্চলে, সেই ব্রিজটা হওয়ার কথা ছিল। কারণ সিলেটের মধ্যে অত্যন্ত শেখপুর ব্রিজটা হতো, এখন হচ্ছে, সেটাও চলে গিয়েছিল। আমরা কিছুদিন আগে সেই ব্রিজটাকে আমরা আটকায় আবার কাজ শুরু করার ব্যবস্থা করে দিচ্ছি। কারণ কি, এই সিলেটের মধ্যে অত্যন্ত জনবহুল এলাকা, 5.5 লক্ষের মতো ভোটার এখানে আছে, প্রায় 21টা ইউনিয়ন, 2টা পৌরসভা, এত বড় নির্বাচনী এলাকা অন্য কোনো জায়গায় খুব কম আছে। সেই এলাকার রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা। আপনি আমার সাবেক এমপি নুরুল ইসলাম নাই সাহেবের বাড়িতে যদি যান, উনার বাড়ির রাস্তাটাই ভালো করে করতে পারে না। উনার যে এলাকা বিয়ানীবাজার, কিছু কাজ হতো উনি বিয়ানীবাজার কিন্তু তাও ভালো করে করতে পারে না। গোলাপগঞ্জ তো উনার লিস্টেই ছিল না, গোলাপগঞ্জের কাজ করাবেন সেটা উনার লিস্টেই নাই। এইভাবে আমাদেরকে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছে। আমি এটুকু বলবো,
আপনাদের এলাকার সন্তান। আমার রাজনীতি শুরু হয়েছে এই এলাকা থেকে। আমার জীবনের রাজনীতির সেই 80-র দশক থেকে যখন রাজনীতি শুরু করি, এই এলাকায় আমার শুরু হয়েছিল। আমি স্কুল পাশ করার পর, কলেজে যাওয়ার পরে তার ধারাবাহিকতায় আজকে আমি এই পর্যায়ে এসেছি। আমি জানি কোন জায়গায় কার কি সমস্যা আছে আপনাদের এলাকায়। আমি জীবনের সারা সময়টা তো এত বছর 38-39 বছর এই এলাকায় আমি কাটিয়ে দিয়েছি। রাস্তাঘাট বলে সবকিছু আমার নখদর্পণে আমার জানা আছে। আমি চাই মানুষের জন্য কিছু কাজ করতে। আপনারা বলেছেন নমিনেশনের ব্যাপারে, আমি আমার দলের একজন কর্মী হিসাবে বলতে চাই, দলের নমিনেশন নির্ধারণ করবেন আমাদের নেতা তারেক রহমান। যদি আমাকে সেই করার সুযোগ দেন, অবশ্যই আমি নির্বাচন করব। যদি অন্য কাউকে দেন, আমার কোনো সমস্যা নেই। তারপর আমি এলাকার জন্য কাজ করব। আমি কাজ করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। কারণ এটা আমার দলের, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়ে গেছেন মানুষের মাঝে থাকতে হবে। দেশ জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণকেই ভালোবাসতে হবে। রাজনীতি করতে হলে রাজনীতি কি জন্য? মানুষের জন্য। আমি যদি মানুষের কাজ নাই করতে পারলাম, মানুষের জন্য যদি কিছু করতে না পারলাম, তো আমার এই 38-40 বছরের কাজ করাটা তো বৃথা। আমার ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেন, সেটা আল্লাহর হুকুমে দিবেন, আমি মানুষের জন্য দিবেন, মানুষের দয়া দিবেন, আমার জন্য দিবেন না। আমি মনে করি আল্লাহ যা ক্ষমতা দিন, সেটুকু মানুষের কাজে ব্যয় করলে সেটাই যে মানুষ জীবনে কতদিন বাঁচবে, যতদিনই বাঁচবে মানুষের জন্য কাজ করে গেলে অন্তত কর্ম ঠিক থাকে। মানুষ থাকে না বাঁচে, কিন্তু মানুষের কর্ম এখনো ঠিক থাকে। যেমন আমাদের নেতা সাইফুর রহমান, শহীদ জিয়াউর রহমান, মাত্র 32 বছর বয়সে যিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, 43 বছর বয়সে উনি মারা গিয়েছেন। তার মধ্যে দেশের স্বাধীনতা অর্জন করেছেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হয়েছেন, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা উন্নয়নশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করেছেন মাত্র 10 বছরে। সেটা ছিলেন আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান। আর সেই জিয়াউর রহমানের সৈনিক আমরা উনার কাছ থেকে দেখেছি, উনার জীবনী পড়ে শিখেছি। আমরা সেই অনুপ্রেরণার উৎস উনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা চাই মানুষের কাছে থাকতে, সৎভাবে, ন্যায়পরায়ণভাবে। আমরা কোনো অসৎভাবে কাজ করতে চাই না। আমরা সৎভাবে থাকতে চাই, সৎভাবে আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করতে চাই। এখন বিএনপি আজকে 5ই আগস্টের পর আমরা দেশের মানুষ পরিবর্তন দেখেছে। এর মানে এটা না যে আমরা পাওয়ারে চলে গেছি, আমরা পাওয়ারে যাই না। আমরা এখনো আমাদের অবস্থানে আছি, বিরোধী দলে আছি। একটা সরকার দেশ চালাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমরা সহায়তা করে যাচ্ছি। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে নির্বাচন দেওয়া, কারণ নির্বাচন ছাড়া এদেশের সমস্যার সমাধান সম্ভব নয়। আমার বিশ্বাস প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে। আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের দলের নেতা কর্মীদের কথা বলতে চাই, যদি কেউ আপনাদের কাছে কারো প্রতি কোনো অন্যায় করেন, কোন ধরনের নির্যাতন করেন, কোন ধরনের অশুভ আচরণ করেন, কোন ধরনের খারাপ ব্যবহার করেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। কোন খারাপ কাজ করা কোনো লোক বিএনপি করতে পারবে না, কোন অন্যায়কারী কেউ বিএনপি করতে পারবে না, জনগণকে কষ্ট দেয় এমন কেউ বিএনপি করতে পারবে না। সেটা আমরা পরিষ্কার ভাষায় বলে দিলাম। শুধু এটা আমার বক্তব্য না, আমার নেতা তারেক রহমানের বক্তব্য। সেই বক্তব্যটা ওনার বক্তব্য আপনাদের কাছে আমরা পৌঁছে গেলাম। যদি এই ধরনের কোনো অন্যায়, অত্যাচার, জুলুম কেউ করে, বিএনপির নাম নিয়ে, বিএনপির নাম ভাঙিয়ে আপনারা সেটা বলবেন। পাশাপাশি আমি বিএনপির নেতা কর্মীদের বলবো, সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, কারণ সেটা আমাদের আদর্শ, এটা আমাদের ধর্ম। আপনারা সৌদ্যোগে এই যে চুরি ডাকাতি হচ্ছে, আপনারা প্রতিটা এলাকায় অন্তত বিএনপির যারা তরুণ যুব সমাজ আছেন, আপনারা সেটার বিরুদ্ধে মানুষকে সাথে নিয়ে দেখেন, অবলোকন করেন, প্রয়োজনে সেটা প্রতিরোধ করেন। আপনারা চুরি ডাকাতি বলেন, ছিনতাই বলেন, মাদক বলেন, আইন হাতে তুলে নেবেন না। আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। আপনারা সামাজিকভাবে মানুষকে সংগঠিত করেন, জনমত সংগঠিত করেন। সেটার জন্য আপনাদেরকে আমরা বলে গেলাম। এখানে বলা হয়েছে যে উন্নয়নের ব্যাপারটা, এই এলাকা তো আমাদেরই এলাকা, এখানে যা উন্নয়ন হবে সেটা আমার নিজের এলাকায় হবে। ড্রেনেজের ব্যাপার বলছেন, ইনশাআল্লাহ এই যে রাস্তাটা বলছেন যে আমার সামাদ যেটা দাবি করলো যে রাস্তায় পানি উঠে যায়, সেটা এমন বড় কোনো কাজ না। কেন জানি কাজ হলো না আমি জানি না, কারণ তারা তো কাজ করতে জানে না। কারণ এই এলাকার মানুষের প্রতি তাদের দরদ না থাকলে তো কাজ হবে কিভাবে। ইনশাআল্লাহ এই ফাইন্যান্সিয়াল ইয়ার চলে গেছে, আগামী ফাইন্যান্সিয়াল ইয়ার আমি চেষ্টা করবো যাতে আপনাদের এটা ড্রেনেজের ব্যবস্থা আমি করার চেষ্টা করবো। আমি সর্বোচ্চভাবে আমার চেষ্টা থাকবে, বাদ বাকি ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করবই। আরেকটা রাস্তা এই নয়া মসজিদ থেকে সম্ভবত যেটা রাস্তা দেওয়ান সড়ক পর্যন্ত, ইতিমধ্যে আপনি দেখেছেন যে দেওয়ান সড়কের কাজ প্রায়
বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। 5ই আগস্টের পরে আমি তখন নির্বাহী প্রকৌশলী সাহেবের কাছে গিয়ে এই প্রজেক্টটা আবার চালু করে কাজ শুরু হয়ে এখন আলহামদুলিল্লাহ কাজ প্রায় শেষ পর্যায়ে চলে গেছে। দেওয়ানের ব্রিজটার যে সমস্যা ছিল সেটাও ইনশাআল্লাহ আমরা সমাধানের চেষ্টা করছি, সমাধান হয়ে যাবে। ইতিমধ্যে অনেকগুলো রাস্তার কাজগুলো যেগুলো চলে গিয়েছিল আমরা সেগুলো এনে আবার কাজ শুরু করে দিয়েছি। আমরা প্রতিটা এলাকায় চেষ্টা করছি মানুষকে কাজের, যেখানে যতটুকু সম্ভব আমার নিজের ক্ষমতার মধ্যে হোক বা আমার চেষ্টা তদবিরে হোক, আমার যোগাযোগের মাধ্যমে হোক, মানুষকে হেল্প করার, সহযোগিতা করার, ইনশাআল্লাহ আমার সেই চেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের এলাকার এইসব যে রাস্তার কথা বললেন, এটা এমন যে মহা বিশাল বড় সমস্যা, এগুলা সমাধান করা যাবে না, এটা না, করা যাবে ইনশাআল্লাহ। তবে আমাদেরকে একটু সময় দিতে হবে, আপনারা একটু সময় দেন, আমরা চেষ্টা করব এবং ইনশাআল্লাহ এইসব সমস্যাগুলোর আমরা সমাধান করব। শুধু এটা না, এই যে ফুলবাড়ি ইউনিয়ন ঐতিহ্যগতভাবে এলাকার মানুষজন আমাদেরকে বিএনপিকে ভালোবাসে। এই ইউনিয়নের একটা অংশ হচ্ছে 5 মাইল, সেখানে 1991 সালে যখন সারা গোলাপগঞ্জ বিএনএ বাজারের কোন সেন্টারে পাশ করে নাই বিএনপি, তখনও সেই সেন্টারে পাশ করেছিল 1991 সালে। এই ধরনের বিএনপি ঘাঁটি কিছু কিছু এলাকা আছে, আমরা সেই সব এলাকায়ও নজর দিচ্ছি। পাশাপাশি প্রতিটা এলাকার যাতে সুষম উন্নয়ন হয়, সবার সমানভাবে বন্টন হয়, যেখানে যার কষ্ট বেশি হচ্ছে তাদেরকে কষ্ট লাঘবের জন্য আমি সর্বতোভাবে প্রতিটা এলাকায় যাচ্ছি, চেষ্টা করছি। আর কিছু পারি আর না পারি, অন্তত এটুকু করতে পারবো যে আপনাদের দরবার নিয়ে, আপনাদের দাবি নিয়ে অন্তত উপরের মহলে আমি দেন দরবার করতে পারবো। হওয়া না হওয়া মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তবে আমি আপনাদের সাহায্যে সর্বোচ্চভাবে আমার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্যের সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সেটা আমি আপনাদেরকে কথা দিলাম, প্রতিশ্রুতি দিলাম। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই সুযোগ দান করেন। পাশাপাশি পরিশেষে শুধু এটা নয়, ভবিষ্যতে ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে। আপনাদের যে কোনো সমস্যায়, যে কোনো ইয়েতে আমাদের নেতৃবৃন্দ আছেন। আমাদের এই এলাকারই সাবেক চেয়ারম্যানই করেছেন সামান্য কয়েকদিন, হয়তো 1 বছর, অ্যাডভোকেট মামুন আহমদ ইমন এডিশনাল পিপি, কিন্তু অনেক মানুষের হৃদয়ে উনি অনেক চলে গেছেন। তো আমার বিশ্বাস উনি যেভাবে চেয়ারম্যান যেভাবে মানুষের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। উনি ছিলেন জেলা যুবদলের একজন নেতা, উপজেলা যুবদলের আহ্বায়ক, জেলা বিএনপির সদস্য, ভবিষ্যতে আরো বড় নেতা হবেন। তো আমি মনে করি আপনাদের সবার, এই নেতৃবৃন্দের সবার প্রচেষ্টায়, আপনাদের মাধ্যমে আমরা সবাই মিলে এই এলাকাকে আরো সুন্দর, সাবলীল এবং উন্নয়নমুখী হিসাবে গড়ে তুলব, সেই প্রত্যাশা ব্যক্ত করে। গ্যাসের দাবি আরেকটা ছিল, গ্যাস ব্যাপারে একটি কথা বলতে চাই। এই যে গোলাপগঞ্জের গ্যাস নিয়ে কিন্তু সারা বাংলাদেশ চলে, কৈলাস টিলার গ্যাস। এখানে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন যে গোলাপগঞ্জের ঘরে ঘরে গ্যাস যাবে, গ্যাস যাওয়ার পরে যা থাকবে তা বাইরে যাবে। ঠিক না? সেটা বলেন নাই আমাদের নেত্রী এমসি একাডেমিতে। কিন্তু পরবর্তীতে যখন বিএনপি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে আওয়ামী লীগ এসে সেই গ্যাসগুলা বন্ধ করে সব গ্যাসগুলা নিয়ে গিয়েছিল ভৈরবের দিকে, ব্রাহ্মণবাড়িয়া হয়ে। তারপর থেকে আমরা সেইটা বাস্তবায়ন করতে পারি নাই। কিছুদিন আগে আমি একটা গ্যাসের প্রতিবাদ সভা ছিল, আমি সেখানে বলেছি ইনশাআল্লাহ আমরা গ্যাস, আমাদের দাবি থাকবে গোলাপগঞ্জের প্রতিটা ঘরে ঘরে গ্যাস দিতে হবে। কারণ প্রতিটা ঘরে ঘরে গ্যাস দিবে, সেটা আমাদের দাবি। সেই দাবির দাগে আন্দোলন আমরা করব। পাশাপাশি যখনই সরকার থেকে গ্যাস সংযোগ দেওয়া শুরু করবে, আপনাদের এই এলাকা নয়, প্রতিটা এলাকার জন্য, বিশেষ করে এই এলাকার জন্য গ্যাসের যেসব দাবি দেওয়া আছে আমরা সেটা পর্যায়ক্রমে করার চেষ্টা করব এবং আমরা সেটা করব। আমার প্রধান দাবি হচ্ছে, আমিও একমত, প্রতিটা ঘরে ঘরে আমাদের গ্যাস পেতে হবে। কারণ আমাদের মাটি দিয়ে এই গ্যাসটা বয়ে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছে, এটা আমাদের অধিকার। প্রতিটা এলাকায় একটা আমাদের এলাকার হক, আমাদের জনগণের অধিকার এবং হক। সেই হকটুকু আদায়ের জন্য আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। আমরা যদি সোচ্চার থাকি, আজ হোক কাল হোক, আমরা সেটা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।